হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে একদম নতুন একটা ক্লাস নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে আছো। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা পরপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস করছি, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং করছি। তো আমাদের শুধু একটা জায়গায় একটু কমতি হয়েছিল, তো সেটা থেকে আমরা পিছিয়ে থাকবো না। যাদের লক্ষ্য এবারে রেলের গ্রুপ ডি, চলো তাদের জন্য, স্পেশালি তাদের জন্য আজ থেকে শুরু করে দিলাম একদম সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স পার্ট। ওকে, যেহেতু ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলোতে ম্যাথামেটিক্স, ফিজিক্স রিলেটেড ম্যাথামেটিক্স কিন্তু থাকে। সেই ফিজিক্সের ক্লাসগুলো পরপর আমরা কন্ডাক্ট করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আফটার ফিজিক্স আমরা কেমিস্ট্রি করব এবং বায়োলজিটা প্যারালালি করব। ওকে, তাহলে যাতে রেলওয়ে গ্রুপ ডির যে সিলেবাস রয়েছে তোমরা প্রত্যেকে জানো, আউট অফ 125 মার্কস তোমার আসছে সায়েন্স থেকে। তো সেই সায়েন্স যাতে 25-এর মধ্যে আউট অফ 25 তুমি, হ্যাঁ শুধু তুমি গেইন করতে পারো, তোমার স্কোরে অ্যাড করে নিতে পারো, তার জন্য থেকে আজ থেকে নতুন করে শুরু করে দিলাম সায়েন্সের ক্লাস। আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে। একদম এনসিইআরটি বেস্ট সায়েন্স ক্লাস হবে। টু দ্য পয়েন্ট নোট ডাউন করে নেবে, কোনো পিপিটি নয়, কিচ্ছু নয়, একদম বোর্ডে ধরে ধরে প্রত্যেকটা টপিকসকে ডিসকাস করানো হবে, যাতে তুমি জিরো থেকে একদম হিরো লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে তোমার স্কোরে তার এফেক্ট দেখাতে পারো। এটাই আমার লক্ষ্য। ওকে, চলো আর কথা বাড়াবো না। তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একদম প্রথম যে চ্যাপ্টারটা ফিজিক্সের সমস্ত ক্লাসে 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের একদম প্রথম যে পার্ট থাকে সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব। সেই টপিকসটার নাম হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো দেখো একটা চ্যাপ্টার অনেক তথ্য সমৃদ্ধ ভাবে তোমাদের কাছে নিয়ে আসবো। তো যার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো কোনোটা দুটো কি কোনোটা তিনটে পার্টে হবে, সেটা আগেই বলে রেখে দিচ্ছি, কোনো তাড়াহুড়ো না। বাট আমরা যে চ্যাপ্টারটা শিখে নেব, এই চ্যাপ্টার থেকে A to Z সমস্ত কোশ্চেন অ্যান্সার করবার মতো আমাদের পাওয়ার তৈরি করে নিতে হবে। ওকে, চলো। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে চ্যাপ্টার ইউনিট আর মেজারমেন্ট, এর বাংলাটা হয় একক এবং পরিমাপ, তার পদ্ধতি, তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এ সমস্ত নিয়ে আছে। এবং প্রত্যেকটা পরীক্ষাতে WBCS বলো, WBP বলো, প্রত্যেকটা পরীক্ষাতে এই সায়েন্স রিলেটেড, হ্যাঁ রেলের যেমন একদম স্পেসিফিক বলে দিয়েছে 25 মার্কস আউট অফ 100 আমি সায়েন্স থেকেই দেবো, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বাদবাকি পরীক্ষা তো এইভাবে বলে না, ওটা স্ট্যাটিক, জিকে, জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে যায়। প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি কিন্তু সায়েন্স থেকে 2 থেকে 3টে, ইভেন 4টে, ম্যাক্সিমাম ধরতে গেলে 5টা কোশ্চেন তুমি পাবেই, সেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছু মিলিয়ে। তো আমরা যদি সার্বিকভাবে একটা প্রিপারেশন নিই, তাহলে কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে সেটা তার অ্যাডভান্টেজ যেটা সেটা পাবো। তো দেখো একদম শুরু করে দিচ্ছি প্রথম পার্টে। তো এই যে ইউনিট, প্রথম টার্ম হচ্ছে ইউনিট। যদি বলি হোয়াট ইজ ইউনিট, বাংলায় বলে একক। একক কি বা ইউনিট কি? দেখো প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে ইউনিটের নেসেসিটিটা কি। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউনিটস? ইউনিটের দরকার কি? দেখো তোমাকে যদি হঠাৎ করে কেউ কোশ্চেন করে, ধরো বললো তোমার বয়স কত, তুমি বললে 25, তুমি কি সঠিক অ্যান্সার দিলে? তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে, আরে তোর পকেটে কত টাকা রয়েছে, তুমি উত্তর দিলে 10 কি 10। তাহলে অ্যাকচুয়ালি তুমি যে অ্যান্সারগুলো দিচ্ছ সেটা কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার না। কারণ তুমি যখনই কোনো নাম্বারের সঙ্গে
তারপরে তার ইউনিটটা না বোঝাবে ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি কি বলতে চাইছো। সাপোজ তুমি র্যান্ডাম তোমার খাতায় কিছু নাম্বার লিখছো, 10, 50, 26, 40 এরকম লিখছো। কি এসব কি? তুমি কি রিজনিং করছো? নাম্বার খেলা নিয়ে খেলা করছো? করছো না। এবার তুমি বললে এগুলো কি লিখেছে বলতে পারবে? কেউই বলতে পারবে না। সবাই বলবে আপনি একটা নাম্বার লিখেছেন, তুমি একটা নাম্বার লিখেছো, এটাই বলবে। এবার তোমার যদি মনে থাকে যে 10টা তুমি লিখলে, 10 এর পরে RS দিলে, তাহলে সবাই বুঝে গেল ও তোর মানে 10 টাকা তুমি বোঝাচ্ছ। বেশ, এটার পরে তুমি সেন্টিমিটার দিলে, তার মানে কোনো একটা লেন্থ, কিছু মেজারমেন্ট বোঝাচ্ছ। তার মানে সেন্টিমিটার যখনই বলবো তোমার একটা সেন্স হয়ে যাবে কি যে এটা দিয়ে তুমি একটা লেন্থের ইউনিট বোঝাচ্ছ। এটা টাইম অফ ডিউরেশন বা 26 ইয়ার তোমার এজ হতে পারে। তোমার এজ বলছো যে আমার প্রেজেন্ট এজ হচ্ছে 26 বছর, তার মানে তোমার প্রেজেন্ট এজটা তুমি মানে এক্সপোজ করলে, বলে দিলে। ওকে, আর এটা ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুলের ডিস্টেন্স বা কলেজের ডিস্টেন্স 40 কিলোমিটার। তার মানে দেখো তুমি যখনই আগে নাম্বারগুলো লিখেছিলে বা নাম্বারগুলো বলেছিলে আরবিটারি ভাবে, তখন কিন্তু আমরা কেউ সেন্স করতে পারছিলাম না অ্যাকচুয়ালি এগুলো কি হচ্ছে। কিন্তু যখনই আমি তার পিছনে ইউনিট দিয়ে দিয়েছি, তখনই কিন্তু আমি বুঝে গেছি যে 10 রুপিস মানে একটা টাকার অ্যামাউন্ট বোঝাচ্ছে, 15 সেন্টিমিটার মানে একটা লেন্থ বোঝাচ্ছে, 26 ইয়ার মানে একটা টাইম ডিউরেশন বলছে। তুমি বললে 26 ইয়ার আমার এজ, তাহলে তোমার এজ বোঝাচ্ছে। 40 কিলোমিটার একটা লম্বা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তো ইউনিট ইজ দ্য ভেরি এসেন্সিয়াল। উইদাউট এনি ইউনিটস ফিজিক্সের কোনো এক্সিস্টেন্স হবে না, কারণ ইউনিট ছাড়া পরিমাপ পদ্ধতি অসম্পূর্ণ। উইদাউট এনি ইউনিটস the measurement technique is totally not to be completed. ওকে, চলো তাহলে এবার কোশ্চেন হচ্ছে এই যে ইউনিটগুলো অ্যাকচুয়ালি কাদের ইউনিট হবে? ধরো আমার নাম অনির্বাণ, তোমার নাম অমিত, আমাদের ইউনিট হবে অনির্বাণ মিটার, অমিত সেন্টিমিটার। ওকে, এরকম বলা পসিবল? এগুলো তো হয় না। আবার যদি বলি ধরো আমার বাড়ির পাশে দেবদারু গাছ রয়েছে, বললাম দেবদারু কিলোমিটার, তার মানে আমরা যেখানে সেখানে আবার ইউনিটও বসাতে পারবো না। তার মানে ইউনিটটা এখন কোথায় বসাবো? অ্যাকর্ডিং টু ফিজিক্স তোমাকে জানতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই পৃথিবীতে বা তোমার চারিদিকে যত কিছু পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় আছে, তাদিকে বলা হবে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হবে। ওকে, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলা হবে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখব প্রাকৃতিক রাশি। চলো, প্রাকৃতিক রাশি কি? আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা বিভিন্ন বস্তু ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করি, তাদের মধ্যে যেগুলোকে আমরা মেজার করতে পারি তাদেরকেই বলবো প্রাকৃতিক রাশি। বললাম দুটো ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ঘটনা, এটা কোনো কিন্তু প্রাকৃতিক রাশি না। আমি যদি বলি একটা ট্রেন 100 কিলোমিটার আর একটা ট্রেন 200 কিলোমিটার পার ঘন্টায় বেগে যাচ্ছে, এইখানে গতিবেগটা কিন্তু হচ্ছে কি আমাদের প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, কারণ ওই বেগটাকে আমরা পরিমাপ করতে পারি। অ্যাক্সিডেন্ট একটা ঘটনা, পরিমাপ করতে পারি না। আবার দেখো
আমি কি বললাম, ডেফিনেশনটা বোঝো। ডেফিনেশনটাতে আমি বলছি আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটনা ঘটে তার মধ্যে যেগুলোকে আমরা মেজার করতে পারি সেইগুলোকে বলি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কি হয়েছে, ধরো আমার খুব প্রিয় একটা কুকুর ছিল, লাভা তার নাম, মারা গেল, অসুখ করেছে, মারা গেল। আমি বললাম, বন্ধু আমার না লাভা মারা যাওয়ার জন্য প্রচুর দুঃখ হয়েছে। তুমি ভাই তোর কতটা দুঃখ হয়েছে? আর বলিস না ভাই, আমার 50 কিলোমিটার দুঃখ হয়েছে। তার মানে কি, আমি কিন্তু ভুল তোমাকে বলছি, কারণ যেগুলো হিউম্যান সেন্সেশন সেগুলোকে আবার পরিমাপ করা যায় না। আমার রাগ, দুঃখ, ক্ষোভ, ঠিক আছে, এগুলোকেও আবার আমি ইউনিট দিয়ে মেজার করতে পারবো না। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, এই প্রচুর ভালোবাসাটা কতটা, 1 গ্যালন, 2 গ্যালন, এরকম হয় না। তার মানে ওটাও একটা ফেনোমেনা, বাট ওগুলোর আবার কোনো ইউনিট হচ্ছে না। তাহলে ইউনিট কোনগুলোর হবে? সমস্ত প্রাকৃতিক রাশির ইউনিট হবে না। কাদের হবে? পরিমাপযোগ্য সমস্ত প্রাকৃতিক রাশির ইউনিট থাকবে। ওকে, তাহলে প্রাকৃতিক রাশি কাকে বলে? প্রাকৃতিক বিষয় বা ঘটনা সম্পর্কিত যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকেই বলবো প্রাকৃতিক রাশি। যেমন দেখো, এক্সাম্পল কি, দৈর্ঘ্যকে বলতে পারি লেন্থ, ভরকে বলতে পারি, সময়কে বলতে পারি। ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে এরপর থেকে, কারণ সব পরীক্ষায় বাংলায় থাকে না, রেলওয়ে বাংলায় পাবে, আমি বাংলাতেই পড়াবো, তার সঙ্গে ইংলিশ টার্মগুলো একটু বলে দেবো যাতে অন্যান্য পরীক্ষাতেও তোমরা পারো। প্রাকৃতিক রাশির ইংলিশ টার্মটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে, বা প্রাকৃতিক রাশি। ওকে, নেক্সট দেখো, দৈর্ঘ্য লেন্থ, মাস মানে ভর, সময় টাইম। ওকে, তারপরে কি হতে পারে? ক্ষেত্রফল এরিয়া, ক্ষেত্রফল। ওকে, তারপরে কি হতে পারে? ক্ষেত্রফলের পর আরো কিছু যেগুলো পরিমাপ করতে পারবে, যেমন আয়তন পারবে, ঘনত্ব পারবে। আয়তন হচ্ছে ভলিউম, ঘনত্ব হচ্ছে ডেনসিটি। ওকে, দ্রুতি পারবো, দ্রুতি কি, দ্রুতিকে কি বলা হয়? স্পিড বলবো আমরা। কার্য, ওয়ার্ক, ক্ষমতা, শক্তি, এরকম প্রত্যেকটা জিনিস আমরা পরিমাপ করতে পারবো। ক্ষমতার ইউনিট হচ্ছে পাওয়ার, শক্তি হচ্ছে এনার্জি। ওকে, শক্তি হচ্ছে এনার্জি। তাহলে প্রাকৃতিক রাশি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারছি তাদেরকে বলা হচ্ছে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পার্টে যাচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রাকৃতিক রাশি বললাম, এই প্রাকৃতিক রাশিটাকে এখন আমরা প্রাকৃতিক রাশিটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার, আরেকটা কি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি, ওকে। এবার স্কেলার রাশির ইংলিশ টার্মটা জেনে রাখো, এটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, আর একটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। ওকে ডিয়ার স্টুডেন্টস, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে বলবে স্কেলার কোয়ান্টিটি। যাদের মান থাকবে মানে ম্যাগনিটিউড আছে বা ডাইমেনশন বা দিক বা পরিমাপ নেই তাদেরকে বলবে প্রাকৃতিক রাশি। আমি বললাম একটা লেন্থ বলছি 5 কিলোমিটার, কিন্তু 5 কিলোমিটার পূর্ব না পশ্চিম না উত্তর না দক্ষিণ আমি বলে দিলাম না, তাহলে 5 কিলোমিটারটা তোমার কি দাঁড়ালো? একটা লেন্থ বলেছি, এটা স্কেলার কোয়ান্টিটি দাঁড়িয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্টস,
তাহলে স্কেলার রাশি কাকে বলে? আরেকবার বলছি, পরিমাপযোগ্য যে সমস্ত প্রাকৃতিক বিষয় রয়েছে, ঠিক আছে, যাদের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেয়, তাদেরকে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি বলে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক রাশি মান এবং অভিমুখ মানে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইমেনশন বোথ আর প্রেজেন্ট, দুটোই থাকে, তাদেরকে বলা হবে কি? ভেক্টর রাশি। যেমন ত্বরণ ভেক্টর রাশি। ওকে, এই রকম ভাবে আমরা বিভিন্ন ভরবেগ ভেক্টর রাশি, এরকম অনেক এক্সাম্পল আছে। পরীক্ষাতে কিন্তু এই এক্সাম্পল গুলো থেকে দিয়ে দেয়। কিরকম? তোমাকে 4টে অপশন দেবে। ধরো স্কেলার খুঁজতে যদি দেয়, বললো নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ, 4টে অপশন দিল, তার মধ্যে 3টে দিল ভেক্টর, 1টা দিল স্কেলার। তাহলে তোমাকে জানতে হবে কোন অবজেক্টিভ মানে কোনগুলো স্কেলার কোনগুলো ভেক্টর। চলো কিছু ইম্পর্টেন্ট নাম আমি লিখে দিচ্ছি। দেখো, স্কেলারের জন্য দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, একদম দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল। আমি দুটো পাঠ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আয়তন, ঘনত্ব, তারপরে হচ্ছে আয়তন ঘনত্ব থাকবে, তারপরে দ্রুতি, কার্য, ক্ষমতা, শক্তি, যতগুলো মেন থাকে আমি মোটামুটি সবগুলি লিখে দিচ্ছি পরীক্ষায় আসার মতো। আর হচ্ছে উষ্ণতা, ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি। লেন্থ ফর দৈর্ঘ্য, দৈর্ঘ্য ফর লেন্থ, ভরের জন্য হচ্ছে মাস, টাইম হচ্ছে সময়, ক্ষেত্রফল এরিয়া, আয়তন হচ্ছে ভলিউম, ডেনসিটি মানে ঘনত্ব, স্পিড মানে হচ্ছে দ্রুতি, স্পিড মানে হচ্ছে দ্রুতি, কার্য মানে হচ্ছে ওয়ার্ক, পাওয়ার মানে ক্ষমতা, এনার্জি মানে শক্তি, আর হচ্ছে টেম্পারেচার মানে উষ্ণতা। ওকে, আশা করি বুঝতে পারলে। তাই এইগুলো হচ্ছে আমার স্কেলার রাশির মধ্যে পড়ছে, মানে এদের কি আছে? ম্যাগনিটিউড আছে বা মান আছে, বা দিক বা অভিমুখ কিছু নেই। এরপর আমরা যাব হচ্ছে ভেক্টর রাশি, যাদের মান অভিমুখ 2 আছে। সরণ বেগ, ত্বরণ, ভরবেগ, বল বলা যেতে পারে, তারপর টর্ক বলা যেতে পারে। ওকে, তো এরকম কিছু কিছু আছে যেগুলো হচ্ছে মন্দনও হবে, মন্দন। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি হচ্ছে যাদের মান অভিমুখ 2 আছে, তারা ভেক্টর। যেমন হচ্ছে সরণ, সরণের ইংলিশ টার্ম কি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। ভেলোসিটি মানে হচ্ছে বেগ বা গতিবেগ, ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন, ভরবেগ হচ্ছে মোমেন্টাম, বল হচ্ছে ফোর্স। ওকে, টর্কটাকে বলা হয়ে থাকে, টর্কটার দামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাদ দাও। মন্দনকে বলা হয়ে থাকে রিটার্ডেশন। ওকে, মন্দনকে বলা হয়ে থাকে রিটার্ডেশন। তো এই হলো আমাদের প্রাকৃতিক রাশির দুটো ক্লাসিফিকেশন। আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছো। চলো এরপর যাব ডিফারেন্স। একদম প্রত্যেকটা টু দা পয়েন্ট ডিসকাশন হবে, টু দা পয়েন্ট। এই ডিসকাশন একদম তোমার সমস্ত পরীক্ষার জন্য করা হচ্ছে, মনে রাখবে। এবার আমি লিখব স্কেলার।
স্কেলার রাশি, আর একদিকে লিখছি ভেক্টর। ডিফারেন্স বলছি। তাহলে এর কেবলমাত্র মান আছে, ফার্স্ট হচ্ছে মান আছে, দিক বা অভিমুখ নেই। এর ক্ষেত্রে কি হবে, এটা বোথ প্রেজেন্ট, আমি শুধু এইটুকুই লিখে দিচ্ছি, মানে দুটোই আছে, মানে মানও আছে। আমি মেন পয়েন্টগুলো একটু লাল কালিতে তোমাদের হাইলাইট করে দেবো। মানে বোথ মানে কি, বোথ মানে মানও আছে আর দিক বা অভিমুখও আছে। এই মানের ইংলিশটা হচ্ছে কি ম্যাগনিটিউড, আর দিক বা অভিমুখ মানে ডাইমেনশন। মানে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইমেনশন বোথ আর প্রেজেন্ট। এই পয়েন্টে আশা করি ক্লিয়ার। ওকে, চলো নেক্সট। এই যে স্কেলার রাশি রয়েছে, সাধারণ যে গাণিতিক নিয়ম, সেই গাণিতিক নিয়মে কিন্তু এদিকে যোগ বিয়োগ করা যায়। বাট ভেক্টর রাশিকে সাধারণ আমরা যে 2 + 3 যোগ করলে 5 হয়, আমি বললাম তুমি প্রথমে 5 কিলোমিটার গেলে, তারপর 7 কিলোমিটার গেলে, তুমি মোট কত কিলোমিটার গেলে, 7 5 12 কিলোমিটার বলে দিলে ইজিলি করা যাচ্ছে। বাট ভেক্টরের ক্ষেত্রে করতে পারবে না, কারণ ওখানে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকলে তুমি করে ফেলতে পারতে, ওখানে কিন্তু ডাইমেনশনটাও কাজ করছে। তাহলে ওখানে ভেক্টর নিয়মে করব, ওটা সম্বন্ধে পড়ে আসছি। তাহলে সাধারণ গাণিতিক নিয়মে স্কেলার রাশিকে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ভেক্টর রাশিকে সাধারণ গাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ করা যায় না। সেকেন্ড পয়েন্ট, সাধারণ গাণিতিক পদ্ধতিতে স্কেলার রাশিকে যোগ বিয়োগ করা যায়, আর এর ক্ষেত্রে সেটা যায় না। আমি আরো দিকটা লিখলাম না, জাস্ট তোমাদেরকে বলে দিয়েছি বলে ক্রস দিয়ে দিলাম। মানে এটা যায়, এটা যায় না। মানে সাধারণ গাণিতিক পদ্ধতি মানে ওই যে 2 কিলোমিটার + 3 কিলোমিটার 5 কিলোমিটার তুমি মুখে মুখে বলে দিলে সেরকম। নেক্সট 3 নাম্বার পয়েন্ট কি, দুটি স্কেলার রাশি গুণফল সর্বদা, এই কথাটা লাখ টাকা দাম, কিন্তু সর্বদা স্কেলার রাশি হবে। আর এখানের ক্ষেত্রে আবার লিখছি বোথ পসিবল, বোথ পসিবল। মানে কি ডিয়ার স্টুডেন্টস, ধরো তুমি স্কেলার রাশির এক্সাম্পল আমরা কি দিয়েছিলাম, ক্ষেত্রফল বলেছিলাম। ধরো একটা রেক্ট্যাঙ্গেল, এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটারটা কি স্কেলার রাশি, দৈর্ঘ্য মেপেছি। আবার দেখো এই 3 সেন্টিমিটার দিয়ে কি মেপেছি, প্রস্থ মেপেছি, এটাও স্কেলার রাশি। তাহলে এর এরিয়া করলে কত হবে, 5 3 15 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এই 15 সেন্টিমিটার স্কয়ারটা কি স্কেলার রাশি। তার মানে কি লিখলাম, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে। গুণফলের ইউনিটটা কি হলো ডিয়ার স্টুডেন্টস, স্কেলার রাশি পেলে তো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, চলো তাহলে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হলো। বাট দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ভেক্টরও হতে পারে। প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটিজ আর আইদার স্কেলার or vector, or product of two scalar quantity always, the result is always scalar। এটা মনে রাখবে। হয়েছে, চলো মুছে নিই। 3টে পয়েন্ট বা 3টে ডিস্টিংগুইশ আমরা করে নিলাম। লাস্ট একটা করব, 4টে পয়েন্ট মনে রাখো। পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য এই 4টে পয়েন্ট এনাফ, এনাফ ইজ এনাফ।
চলো ফোর্থ পয়েন্ট দেখে নিই। ফোর্থ পয়েন্ট হচ্ছে স্কেলার রাশিকে একটি এককযুক্ত বা এককহীন সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। ওকে, বাট যে ভেক্টর রাশি থাকে একে একটা, যারা এইচএস সায়েন্স করেছো বেঙ্গলি মিডিয়াম তারা জানো ভেক্টরকে কি, তাহলে এ একটা ভেক্টর, এর মাথায় একটা সিম্বল দেওয়া হয়, আইদার এরকম দেওয়া হয় বা এরকম দেওয়া হয়, এরকম সিম্বল দিয়ে লেখা হয়, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। স্কেলার রাশিকে এককযুক্ত বা এককহীন ভাবে প্রকাশ করা যায়। তাহলে এটা আমাদের 4 নম্বর পয়েন্ট, লিখে দিচ্ছি। স্কেলার রাশিকে এককযুক্ত বা এককহীন ভাবে প্রকাশ করা যায়। তোমাদের মাথায় একটা কোশ্চেন অলরেডি মনে হচ্ছে এসে গেছে, আমি বুঝতে পারছি যে স্যার এই তো ভৌত রাশি প্রাকৃতিক রাশি বলতে গিয়ে বললেন যে ইউনিট সবার দরকার, তাহলে আবার এককহীন কথাটা বললেন কেন? নিঘাত ভেবেছ, ভাবাটাই স্বাভাবিক। দেখো ডিয়ার স্টুডেন্টস, স্কেলার রাশি আমরা যে কোনো প্রাকৃতিক রাশিকে কিন্তু একক দিয়ে মেজার করতে পারি, বাট যদি কোনো ক্ষেত্রে দুটো ইউনিটের মধ্যে আমরা রেশিও বা অনুপাত করি, যেমন কোনো মেশিনের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই সেখানে আমরা ইউনিট দিতে পারি না। মেশিনের এফিসিয়েন্সি বলা হয় 80%, কি বলা হয় 60%, কি ভালো মেশিন হলে মানে আদর্শ মেশিন বা আইডিয়াল মেশিনের ক্ষেত্রে থিওরিটিক্যালি বলা হয় মেশিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 100%, বলি কি না? তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কেন বলি না যে আমার মেশিনের কর্মদক্ষতা এটা কিছু ইউনিট দিয়ে? কারণ কর্মদক্ষতার ইউনিট হচ্ছে আউটপুট বাই ইনপুট রেশিও। আমি এতটা আউটপুট পাবো ভেবে মেশিন কিনেছি, আমি আউটপুট বাই ইনপুট রেশিও, ঠিক আছে, আমি কতটা আউটপুট পাওয়ার কথা কতটা পাচ্ছি, এই যে রেশিওটা রয়েছে তার রেসপেক্টে হচ্ছে এফিসিয়েন্সি। তো ডিয়ার স্টুডেন্টস, সেক্ষেত্রে কোনো রকমই তুমি ইউনিট পাবে না, তাহলে সেগুলো হচ্ছে এককহীনের মধ্যে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। তো ভেক্টরগুলোকে আমরা সবসময় এইরকম ভেক্টর সিম্বল, এই যে এটা ক্যাপ দিয়েছি আর এটা অ্যারো দিয়েছি না, এটা হচ্ছে ভেক্টর সিম্বল বা ভেক্টর নোটেশন বলা হয়ে থাকে, ভেক্টর সিম্বল বা ভেক্টর নোটেশন বলা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার এতদূর পর্যন্ত। চলো তো ডিয়ার স্টুডেন্টস, পরে যে টপিকসটা নিয়ে কথা বলছি সেটা কি, সেটা হচ্ছে যে এই যে ভৌত রাশি, বিভিন্ন ভৌত রাশির পরিমাপের যে একক রয়েছে সেই একক নিয়ে পড়ব। এবার কথা হচ্ছে এই যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি রয়েছে, এই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি পরিমাপের জন্য ইউনিট বা এককের দরকার হলো কেন? অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, প্রথম কথা হচ্ছে ইউনিট না দিলে ওই প্রথমে যে নাম্বারগুলো লিখছিলাম র্যান্ডামলি নাম্বার বললে লোকে গেস করতে পারবে না তুমি কার এগেনস্টে কি বলছো, এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কথা, আমাদের বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাবে পদ্ধতি ইউজ করে তারা কিন্তু তাদের মেজারমেন্টগুলো করে, তাহলে একটা ইউনিক যদি কনসেপ্ট না তৈরি করতে পারি, তাহলে ধরো তুমি এখান থেকে ব্রাজিলে গেলে, ব্রাজিলে গিয়ে বললে এ দাদা আমাকে 5 টাকার লঙ্কা দাও, সবাই ব্রাজিলের ভাষায় বলতে হবে, আমি ব্রাজিলের ভাষা জানি না, সত্যি কথা বলে দিচ্ছি,
আমি বাংলাতেই বলছি, তুমি হয়তো গিয়ে বললে যে দাদা 5 টাকা কাঁচা লঙ্কা দাও, কেউ দেবে না। তোমাকে জানতে হবে ব্রাজিলের কারেন্সি কি, তোমার 5 টাকা ইকুইভ্যালেন্ট টু ওদের কারেন্সিতে কত, এত কিছু জানতে হবে। ওদের লঙ্কাকে কি বলে, মির্চ বলে না কি বলে, তোমাকে একটু জেনে নিতে হবে। না জানলে তুমি লঙ্কা কিনে আর খাওয়া হবে না। ওকে, এবং আমরা যে ইউনিটটা বলছি আদৌ ওরা সেটা সেই ইউনিটটাকে অ্যাকসেপ্ট করতে পারছে কিনা এটাও তোমাকে বুঝতে হবে। তো এই সমস্ত মেজারের জটিলতাকে কমানোর জন্য ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম এসআই ইউনিট যে মেজারমেন্ট পদ্ধতি সেটাকে অ্যাডপ্ট করলো, যে ওয়ার্ল্ড বেসিসে এই ইউনিটটা দিয়ে আমরা সমস্ত ইউনিট তৈরি করব, যে ইউনিট দিয়ে তুমি ডিআরডিওতে গেলেও লোকে বুঝতে পারবে, আবার নাসাতে গেলেও বুঝতে পারবে, আবার রাশিয়ার রসকসমসে গেলেও বুঝতে পারবে। ওকে, আবার যদি তুমি ওই আমাদের জাপানের যদি জ্যাক্সা ওখানে গিয়ে বলো সেখানেও বুঝতে পারবে। তুমি যেখানে যাও ইউনিটটা তোমার অ্যাকসেপ্ট হবে। তো এটা কিন্তু ক্লিয়ার মনে রাখো। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে বিজ্ঞানের প্রয়োজনে বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করার দরকার বুঝেছিল এবং এর জন্য উপযুক্ত একক তারা ব্যবহার শুরু করেছে। ওকে, তো এই ব্যবহারটার উপরই কিন্তু ডিপেন্ড করে আমরা ভৌত রাশির এককগুলোকে, একক বা ইউনিট পদ্ধতিগুলোকে ভেবেছি। এরপর আমাদের কোশ্চেন আসছে, বাট যে টপিকটা নিয়ে তার মানে আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে একক। ইংলিশে কি বলা হয়? ইউনিট। ইউনিট বা একক। তাহলে ইউনিট কি? একদম যদি বইয়ের ডেফিনেশনের ভাষায় বলা হয়, হোয়াট ইজ ইউনিট? ইউনিট হচ্ছে কোনো ভৌত রাশির নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরে ওই প্রমাণের সাপেক্ষে ওই ভৌত রাশির সমপ্রকার অন্য ভৌত রাশির পরিমাপ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় একক। তাহলে তোমাকে জানতে হবে এই যে এত কমপ্লেক্স যে ভাষাটা বললাম এর সামারিটা কি, এটা তোমাকে বুঝতে হবে। তো এককের দরকার কি জন্য হলো ভালো করে বুঝে নাও, যে উইদাউট একক আমরা কোনো কিছু পরিমাপ করতে পারবো না। তাহলে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক রাশিকে উপস্থাপনা করবার জন্য তার একটা নির্দিষ্ট এবং পরীক্ষালব্ধ ইউনিটের দরকার হয়, যার দ্বারা ওই রাশিটা বা ওই নাম্বারটা একটা কংক্রিট মানে মেজারমেন্ট বোঝাতে পারবে। 5 মিটার বললে লেন্থ বোঝাবে, 5 সেকেন্ড বললে টাইম বোঝাবে, 5 কিলোমিটার বললে একটা বড় লেন্থ বোঝাবে, 5 লিটার বলতে লিকুইড বোঝাবে। এরকম মানে দেখো সবই 5 বললাম, আবার 5 রুপিস বললে তোমার পকেটে 5টা টাকা বোঝাবে। মানে আমি যখন এই 5টাকে কনস্ট্যান্ট রেখেছি, 5টা একটা নাম্বার, যখনই ওর গায়ে যদি ইউনিটগুলোকে যখনই চেঞ্জ করছি তোমার মাথায় কিন্তু একটা একটা করে কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। 5 লিটার বলেছি লিকুইড বুঝছো, 5 কিলোমিটার বলেছি লেন্থ বুঝছো, 5 সেকেন্ড বলেছি টাইম বুঝছো, 5 রুপিস বলেছি পকেটের টাকা বুঝছো, 5 ইয়ার বলেছি কারো বয়স বোঝাচ্ছে বা কোনো টাইম ডিউরেশন বোঝাচ্ছে। মানে আমাকে বলতে হচ্ছে না, তোমার ব্রেন কিন্তু বলে দিচ্ছে যে আমি কোন ইউনিটের বেসিসে এইগুলো ক্লাসিফাইড করেছি। তো এইটা হচ্ছে আমাদের এককের গুরুত্ব। ওকে, তো এই যে একক পদ্ধতি রয়েছে, সেই একক যে পদ্ধতিগুলো রয়েছে, পরিমাপের একক পদ্ধতির প্রয়োজনীয়তাগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো পরিমাপের একক পদ্ধতির প্রয়োজনীয়তা কি? আমরা বারবার বলছি, পরিমাপের একক পদ্ধতির প্রয়োজনীয়তা হচ্ছে পরিমাপ আমরা যে কোনো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিকে যখনই পরিমাপ করব, যখনই সেটা একক দিয়ে দেব, ধরো 15 মিটার লিখে দিলাম, শুধু 15 লিখেছিলাম, পরেরটাতে 15 মিটার করে দিলাম,
তখন আমি বুঝে গেলাম এটা একটা লেন্থ বোঝাচ্ছে। 15টার পরে সেকেন্ড দিয়ে দিলাম, এটা টাইম বোঝাচ্ছে। তার মানে একটা নাম্বারকে, একটা পরিমাপকে, পরিমাপ বা মেজারমেন্টকে একদম পরিপূর্ণ রূপ দিতে, একটা পরিপূর্ণ বা কংক্রিট রূপ দিতে তাকে কিন্তু এককের সাহায্য নিয়ে কিন্তু প্রকাশ করতে হয়। এইটাই হচ্ছে এককের সব থেকে বড় পরিমাপ, মানে ইম্পর্টেন্স বা গুরুত্ব। এককের গুরুত্ব কি বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটস, এটাই হচ্ছে ইউনিট। কারণ এটা ইউনিটটা যখনই লাগিয়ে দেবো একটা কংক্রিট রিপ্রেজেন্টেশন আসবে। এবার সব পরিমাপেরই কি একক আছে? একটু আগেই বললাম না। যেগুলোতে দুটো রাশির অনুপাত সেক্ষেত্রে তুমি একক পাবে না। যে ক্ষেত্রে দুটো রাশির অনুপাত সেগুলো কি আছে? যে ক্ষেত্রে দুটো রাশির অনুপাত আছে সেক্ষেত্রে। তো ডিয়ার স্টুডেন্টস, এককের ফাংশন আশা করি তোমরা ক্লিয়ার করে ফেলেছো। ওকে, একক এবং এককবিহীন রাশি। কারণ এককবিহীন রাশি হচ্ছে সেই রাশিগুলো যেগুলো দুটো রাশির অনুপাত, যাদের অনুপাত হওয়ার জন্য তাদের মধ্যে কোনো রকম একক থাকবে না। ওকে, যেমন পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এইগুলোর ক্ষেত্রে কোনো রকম আমাদের একক থাকে না। ওকে, কারণ এগুলো সব দুটো রাশির অনুপাত। যান্ত্রিক সুবিধা, যেটাকে বলা হয় কর্মদক্ষতা বা যান্ত্রিক সুবিধা। ওকে, এফিসিয়েন্সি অফ মেশিনস। ওকে, চলো নেক্সট টপিকসে যাচ্ছি। এরপর ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক, আর একটা পড়ব লব্ধ একক। ইংলিশ টার্ম দুটো মনে রাখবে। মৌলিক একককে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট, আর লব্ধ একককে বলা হয় ডিরাইভড ইউনিট। ওকে, ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট। তো ডিয়ার স্টুডেন্টস, ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? যে সমস্ত এককগুলি স্বতন্ত্র, মানে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তারা কারো উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট না, তাদেরকে বলা হবে ফান্ডামেন্টাল ইউনিট। যেমন দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, টাইম, সময়, দীপন প্রাবল্য, কোণ, এইগুলো, তড়িৎ প্রবাহ, এরকম রয়েছে। আমরা পরপর পড়ে নেব সেগুলো কোনগুলো। সেগুলোকে বলা হয়ে থাকছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। লব্ধ একক বা ডিরাইভড ইউনিট কাকে বলে? যে সমস্ত রাশির একক ইন্ডিপেন্ডেন্ট না বা সেলফ ডিপেন্ডেন্ট না। মানে ধরো তুমি এখনো চাকরি পাওনি, তাহলে তুমি এখনো নিশ্চয়ই বাবার বা মায়ের হোটেলে, সেফ হোটেলে রয়েছো, তাহলে তুমি এখনো ইন্ডিপেন্ডেন্ট না। তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তুমি মৌলিক এককের তলে চলে যাবে। আর তুমি এখন বাবা মা মায়ের কাছে রয়েছো, মানে তাদের ইনকামে তুমি খাচ্ছ, করছো, সবকিছু করছো, ফর্ম ফিল আপের টাকা নিচ্ছ, তার মানে সেটা কি লব্ধ এককের জায়গায় রয়েছে বা ডিরাইভড ইউনিটের জায়গায় রয়েছে। ওকে, তো লব্ধ একক কি? যে সমস্ত রাশির একক ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র না, মানে কারো উপর ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি কারো উপর বলতে কি মৌলিক এককের সাহায্য নিয়ে তৈরি হয় যে সমস্ত ভৌত রাশির একক, তাদেরকে বলা হবে লব্ধ একক। ওকে, তাহলে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো? 8টা আছে ফান্ডামেন্টাল ইউনিট, মনে রাখবে টোটাল 8টা আছে ফান্ডামেন্টাল ইউনিট। এই 8টা বাদ দিয়ে সমস্ত ইউনিটই হচ্ছে ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। ওকে, মৌলিক এককের মধ্যে এই 8টা কি কি আমি আগে 8 পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি। ওকে, লেখো
আমি শুধু মৌলিকগুলো লিখে দেবো, এই 8টা বাদ দিয়ে পৃথিবীতে যত ইউনিট পাবে সব লব্ধ এককে ফেলে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, চলো মৌলিক এককগুলো কোনগুলো লেখো। দৈর্ঘ্য, ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে লেন্থ। ভর, যার হচ্ছে মাস বলা হয়। ওকে, সময়, যেটাকে বলা হবে টাইম, তড়িৎ প্রবাহ। কারেন্ট বা ফ্লো অফ কারেন্ট, পদার্থের পরিমাণ। এটাকে মোল দিয়ে, মোল ইউনিট দিয়ে প্রকাশ করা হয়। ইউনিটগুলো আমি পরে বলছি। মানে কোয়ান্টিটি অফ ম্যাটার, কোয়ান্টিটি অফ ম্যাটার। ওকে, নেক্সট উষ্ণতা, টেম্পারেচার। কোণ, অ্যাঙ্গেল, ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল। এবার পরীক্ষাতে এদের ইউনিটগুলো থেকেও কোশ্চেন আসে, ইউনিটগুলো পাশে লিখে নেবে, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। চলো, আমরা যা কিছু পড়বো এসআই ইউনিটে পড়বো, পরীক্ষাতে এসআই ইউনিট দিয়েই থাকে কোশ্চেন। দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, কিলোগ্রাম। সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ মোল, উষ্ণতা কেলভিন, কোণ রেডিয়ান, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান, স্টেরিডিয়ান। এই হচ্ছে 8টা ইউনিট, যারা স্বতন্ত্র, এরা স্বাধীন, এরা কারো উপর নির্ভরশীল না। এদিকে দিয়ে অন্য ইউনিট বানানো যায়, তাই এদিকে বলা হয় মৌলিক একক। লব্ধ একক কাদেরকে বলে? তার মানে এই এককগুলোর সাহায্য নিয়ে বাকি যে এককগুলো, যে সমস্ত রাশির একক তৈরি করা যাবে তাদেরকেই বলবো লব্ধ একক সমস্তটা। মানে এই 8টা মনে রাখলে, তোমার অল্পগুলো মনে রাখলে, এটা এইদিকে তুমি বাকি 8টার বাদে যা পাবে সবগুলোকে ফেলে দাও, লব্ধ একক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে মিটার, ভরের হচ্ছে ভর বা মাস কিলোগ্রাম, টাইম সেকেন্ড, কারেন্ট অ্যাম্পিয়ার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, টেম্পারেচার কেলভিন, অ্যাঙ্গেল রেডিয়ান, ঘনকোণ স্টেরেডিয়ান। এখানে অনেকের কোশ্চেন হতে পারে, সবগুলো বুঝলাম, ঘনকোণটা নিয়ে কোশ্চেন হতে পারে যে ঘনকোণ জিনিসটা কিরকম। অ্যাকচুয়ালি আমাদের বোর্ড তো 2D, তোমরা একটু কষ্ট করে বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা 3D কনসেপ্ট। যদি ধরো এটা একটা ফুটবলের কথা ধরা হচ্ছে, ওকে, ফুটবলের কথা আমরা ধরলাম, তো দেখো এই যে ঘনকোণ সেটা কিরকম, এটা ধরো একটা স্ফেয়ার ভাবতে হবে, মানে গোলক, ফুটবল ভাবতে হবে। ফুটবলের উপর দিয়ে তুমি ওই কাঠ কাটার যে ছেনি থাকে বা বাটালি থাকে, সেটা দিয়ে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করে একটা গর্ত তৈরি করে দিলে, এরকম তোর ফুটবল বলবো না, তার একটা সলিড কিছু ছিল, তার একটা কাঠের সলিড বল ছিল, সলিড, তার ভেতরে উপর থেকে গর্ত করে এরকম একটা গর্ত তৈরি করলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এইটাকে বলা হবে সলিড অ্যাঙ্গেল বা
ঘনকোণ বলা হবে, যার ইউনিট স্টেরেডিয়ান। এটা কিন্তু অনেকে বুঝতে ভুল করে যে কোণ কি আর ঘনকোণ কি। কোণ নর্মাল দুটো রে যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টে যেটা তৈরি হচ্ছে সেটাকে কোণ বলে, এটা হচ্ছে রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেলের ভেতরে যে কোণ হয় মানে স্ফেয়ার থাকবে, ওই শর্ট পার্ট ছিল না, লোহার বল ছুঁড়তে হতো, ওই শর্ট পার্টের ক্ষেত্রে ধরো লোহার বলটার উপর থেকে একটা কোনো গর্ত তৈরি করে দিলে, তো সেইটাকে বলবো কি, সেইটাকে বলবো যে কোণটা ভেতরে সেন্টারে তৈরি হলো সেইটাকে বলবো ঘনকোণ বা স্টেরেডিয়ান। আশা করি মৌলিক একক লব্ধ একক তোমাদের কাছে ক্লিয়ার। কারণ আমি লব্ধটা বললাম না, কারণ এই 8টা তোমার মনে রাখলে উইথ ইউনিট সহ, বাদ বাকি পৃথিবীতে যা ইউনিট পাবে সবগুলোকে লব্ধর তলে ফেলে দেবে আনন্দের সাথে। ওকে, চলো নেক্সট পার্টে যাব আমরা। দেখো নেক্সট পার্ট যেটা আমাদের মেজারমেন্টের যে ইউনিট পদ্ধতি রয়েছে সেটাকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে সিজিএস মেথড, আর একটা কি এফপিএস মেথড, আর একটা কি এসআই মেথড। আবার অনেক বইয়েতে এইটাকে আবার 4টে ভাগেও ভাগ করে, সেটাকে বলে এমকেএস বলে একটা সিস্টেমে ভাগ করে। তাহলে এটা বহু বিতর্কিত জিনিস, তবুও বলে রাখছি মেইন 3টে ভাগ, সিজিএস, এফপিএস, এসআই, আবার অনেক বইয়েতে এমকেএসও বলে। তাহলে 3টে আর 4টে যেটাই হোক। এইবার এই 3টে ইউনিটের কোনটাকে কি বলে? এই সি ফর মনে রাখবে সেন্টিমিটার, জি ফর হচ্ছে গ্রাম, আর এস ফর হচ্ছে সেকেন্ড। তাহলে সেন্টিমিটার ফর লেন্থ বা দৈর্ঘ্য, গ্রাম ফর হচ্ছে মাস বা ভর, আর সেকেন্ড ফর হচ্ছে টাইম। ওকে, তার মানে সিজিএস যে পদ্ধতি রয়েছে, সিজিএস পদ্ধতিতে লেন্থের ইউনিট বা দৈর্ঘ্যের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, ভরের ইউনিট হচ্ছে গ্রাম, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস তুমি মনে রাখলেই এর ফুল ফর্ম গুলো এইভাবে ইউনিট গতভাবে ভেবে নাও, তাহলেই তুমি বুঝতে পারবে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আশা করি বুঝতে পারলে সিজিএসটা কিভাবে এক্সপোজ হচ্ছে। এরপরে দেখো এফপিএসটা আমরা দেখব। এফপিএসটা কি? এফ ফর হচ্ছে ফুট, তাহলে ফুট দিয়ে কি মাপা হয়? এটা হচ্ছে লেন্থ। ওকে, ফুট। পি ফর কি? পাউন্ডাল, পাউন্ডাল দিয়ে কি মাপা হয়? মাস। এস ফর সেকেন্ড, যেটা হচ্ছে কিসের? টাইমের। আশা করি বুঝে গেলে। তাহলে সিজিএস ক্লিয়ার, এফপিএস ক্লিয়ার, এরপর আসছি এমকেএস, পরে এসআইটা আসছি, কারণ এসআইটা যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিট, সবার একটা ইউনিভার্সাল করবার জন্য এটাকে করা হয়েছে, সমস্ত ইউনিটকে ইউনিভার্সাল রিপ্রেজেন্ট করবার জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে করা হয়েছে, তো এটা পরে আসছি। আগে সিজিএস, এফপিএস, এমকেএস দেখেনি। তাহলে এম ফর হচ্ছে মিটার, মিটার হচ্ছে লেন্থে। কে ফর হচ্ছে কে ফর হচ্ছে কি? মিটার, কিলোগ্রাম। মিটারের পর হচ্ছে কিলোগ্রাম বা কেজি লিখছি, কিলোগ্রাম। এটা হচ্ছে মাসে। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, একটু হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু কুকুর টুকুর চেঁচানোর শব্দ তোমরা শুনতে পাবে, কারণ আমি যেখান থেকে রেকর্ডটা করছি আশেপাশে প্রচুর কুকুর চেঁচাচ্ছে। তো এটা একটু নিজেদের মধ্যে কনসিডার করবে, না হলে কিন্তু ক্লাসটা আমি কন্ডাক্ট করতে একটু প্রবলেম হবে। আমি তোমাদের কাছে এর জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমি চাই না যে এই সমস্ত ছোটোখাটো বিষয়ের জন্য তোমাদের ক্লাসের কোনো হ্যাম্পার হোক। আমি কিন্তু ক্লাসটাকে মানে একটা লং টার্ম ক্লাস
ডিটেলসে বোঝাচ্ছি, সেই জায়গায় একটু ইন্টারাপশন আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো আমি কম্প্রেস করার চেষ্টা করব, যতটা সাপ্রেস করে দেওয়া যায় সাউন্ডটাকে, তারপরেও যদি সাউন্ডটা এসে থাকে তার জন্য আমি দুঃখিত। তো কিলোগ্রাম রয়েছে কেজি বা মাস, আর এস ফর হচ্ছে কি, এস ফর হচ্ছে সেকেন্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড এটা কিসের হয়, টাইমের হয় ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো আমরা সিজিএস সম্বন্ধে বুঝে গেলাম, এফপিএস সম্বন্ধে বুঝে গেলাম, এমকেএস সম্বন্ধে বুঝে গেলাম। এবার মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, এবার ইউনিভার্সাল সিস্টেম বা আন্তর্জাতিক যে সিস্টেম আছে, সিস্টেম অফ দ্য ইন্টারন্যাশনাল বা এসআই সিস্টেম, সিস্টেম অফ দ্য ইন্টারন্যাশনাল বলা হয় এটাকে, সিস্টেম এসআই ফুল ফর্ম সিস্টেম অফ দ্য ইন্টারন্যাশনাল, আইএনটি লিখে দিলাম, তোমরা মনে রাখবে আইএনটি ফর ইন্টারন্যাশনাল। এসআই মানে হচ্ছে সিস্টেম অফ দ্য ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক মানে একটা ইউনিট পদ্ধতি। তো এই ইউনিট পদ্ধতিটা অ্যাজ সেম অ্যাজ এমকেএস, মানে এক্ষেত্রে লেন্থ, এল ফর লেন্থ, লেন্থের ইউনিটটা তাহলে কি, লেন্থের ইউনিটটা হচ্ছে মিটার, মাসের ইউনিটটাকে এম বলছি মানে কি কেজি, আর টাইমটাকে কি বলবো সেকেন্ড। তার মানে এমকেএস সিস্টেম, এসআই সিস্টেম বোথ আর নট সিমিলার। তোমরা কখনোই ভাববে না যে যেটাই এমকেএস সেটাই এসআই, এটা কিন্তু নয়, একবারও বলছি না। বাট এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়, লেন্থ, মাস, টাইমের যেটা ইউনিট, আমাদের এসআই বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল মেথডেরও দৈর্ঘ্য, ভর, সময়ের সেম ইউনিট। ওকে, এই জায়গাটা ক্লিয়ার করে নাও। আশা করি তোমাদের সিজিএস, এফপিএস, এমকেএস অ্যান্ড এসআই এই চারটে যে ইউনিট মেজারমেন্ট পদ্ধতি আছে তাদের এককগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আপাতত আমরা এখান পর্যন্তই রাখছি, কারণ চ্যাপ্টারটা অনেক বড়। প্রত্যেকটা টপিকসকে একদম যদি ধরে ধরে পর্যালোচনা করে বিশ্লেষণ করে তোমাদিকে একদম, কোনোদিন কোনো বই কিনলে না, কোনোদিন কোনো বই কেনারও দরকার নেই, তুমি যদি ক্লাসটা একদম ধরে ধরে রেকর্ডগুলো শোনো না আর খাতায় নোট করে নাও, সেটাও সময় না পেলে বারবার ভিডিওটা দেখো, আমি শিওর বলে দিচ্ছি এতটাই তোমাদেরকে ভালো কন্টেন্ট প্রোভাইড করে দেবো, তোমার কিচ্ছু লাগবে না সায়েন্সের এই সিরিজগুলোর জন্য। শুধু একটা জিনিস একটু দাবি করতে চাই তোমাদের কাছে, যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার আরো যারা বন্ধু রয়েছে, যারা জব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের মধ্যে শেয়ার করবে, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এরকম তথ্য সমৃদ্ধ ক্লাস তোমরা যখনই প্রকাশ করা হবে সেটা পেয়ে যাও। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো। আবার আমরা আসবো তোমাদের সঙ্গে নতুন একটা ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য বাই।